এই সেই সুন্দরবনের বিখ্যাত মাতলা নদী। ও পারটা হচ্ছে সুন্দরবন জঙ্গল। জঙ্গল তো অবশ্যই, কিন্তু ওটা আইল্যান্ড। সব মানে সুন্দরবন তো একটা টানা বড় দ্বীপ জমি নয়, ছোট ছোট দ্বীপ নিয়ে একটা বড় সুন্দরবন গঠিত। এটা একটা বড় আইল্যান্ড। এরম 126টা মানে আইল্যান্ড আছে। এই সামনে যে আইল্যান্ডটা আছে এটা 125 নম্বর আইল্যান্ড। মোবাইলে আমার খুব একটা ভালো নেই, যার ফলে পরিষ্কার উঠবে না, যেটুকু আচ্ছা দেখা যায় সেটাই, কেন নদীটা বিশাল চওড়া। আর এটা হচ্ছে মেন ভূখণ্ড। এটা হচ্ছে মেন ভূখণ্ড। এটা স্ট্যান্ডের মতো করা আছে, কৈখালি স্ট্যান্ড। পুরো পর্যটক এখানেই ঘুরতে আসে। সকাল একদম ফাঁকা, যা ভিড় হয় বিকেল দুপুর থেকে আরম্ভ হয়, বিকেল অবধি, সন্ধ্যে অবধি থাকে। সন্ধ্যের পর আবার ভোমা। এখান থেকে পুলিশ সবাইকে হাঁটিয়ে দেয় আর রাখতে দেয়। রাত্রে জোয়ারের দৃশ্য তো তুলেছিলাম, সে একটা অন্য ভিডিও ছেড়েছি। জোয়ার তো নয়, মনে হচ্ছে সমুদ্র হয়ে গেছে পুরো। যেমন গর্জন তেমন ঢেউ, পুরো মনে হচ্ছে সমুদ্র একদম। এইদিকেও ছোট জঙ্গল রয়েছে, একটা দ্বীপ। এটাকে মাতলা নদী বলা হয়, কিন্তু মাতলা নদী বলা হলো আমার মনে হয় খাড়ি। কেন এটা হচ্ছে মূল ভূখণ্ডে ভেতর দিকে ঢুকে যাচ্ছে। কেন ভূখণ্ডে ঢুকে এটা বিলীন হয়ে যাচ্ছে, এর কোনো উৎসস্থল নেই। কিন্তু যেখানে মিশছে সমুদ্রে, এটা সমুদ্রে মিশে যাচ্ছে, এই সাইডটা সমুদ্রে মিশে যাচ্ছে। যত এগোবে এটা পুরো চওড়া, মানে সমুদ্রের খাড়িই বলতে পারেন, ঠিক নদী নয়, কিন্তু নদী নাম দেওয়া হয়েছে। আর তার মাঝে মাঝে ছোট ছোট আইল্যান্ড আছে। আইল্যান্ডগুলো ছোট বলতে খুবই ছোট নয়, বিশাল বড় বড় আইল্যান্ড, যথেষ্ট বড়। নদীতে নামা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সরকারি বোট আছে, ওই বোটে করে আপনাকে ঘুরিয়ে নিয়ে যেতে পারবে, ঘুরিয়ে নিয়ে আসবে। যাবো আমরা কিছুদিন বাদে, জানি না কতটা ঘোরাবে, কোথায় নিয়ে যাবে। ও পার তো নিয়ে যাবে না, এটা কনফার্ম। এইদিকেই হয়তো আশেপাশে ঘোরাবে। আর এখানে জোয়ারের জল ওঠে, দেখুন কতটা উঁচু। এই লাস্ট অবধি জোয়ারের জল উঠেছে, এই হ্যাঁ, এখনও জল রয়েছে। আর সেই যে নামাও একটা বিশাল বড় রিস্ক, পাহাড়কে মাথা মাথা ফেটে যেতে পারে। আমি তো নামবো না ভাই, আমি প্লাস্টিক চটি পরে এসেছি। এই কিছু সুন্দরী গাছ, এই সাইডে যত গাছগুলো আছে সব সুন্দরী গাছ, অন্য গাছও আছে, সুন্দরী গাছও আছে। মেন সুন্দরবনে বিখ্যাত সুন্দরী গাছ। আমি যদি দূরবীন আনতাম বা ভালো ক্যামেরা আনলে ওপারটা পরিষ্কার দেখানো যেত। এটা ঘন জঙ্গল পুরো ওপারটা, সুন্দরবনের বিখ্যাত জঙ্গল। এখন ছোটো ছোটো 126টা আছে। ক্যানিং থেকে যায় লোকে, ক্যানিং থেকে ওখানে বোট সিস্টেম আছে জঙ্গলের ভেতরটা। ওইখানে খাড়িটা যেখানে আছে, সুন্দর মাতলা নদী আর বৈদ্যধারী নদী আছে, তো ওরই মাঝে পুরো স্পটগুলো করা, কেন ওখানে সব আইল্যান্ডগুলো পাশাপাশি, আর ওখানে নদীটা খুব সরু, যার ফলে ওইখানেই স্পটগুলো ঘোরায়। আর এটা যেহেতু সমুদ্রের মোহনার কাছাকাছি এসে যাচ্ছে, এই জন্য এখানে নদী বিশাল চওড়া। ওই যখন ক্যামেরায় একটা দেখতে পাবেন, জাহাজ দেখতে পাবেন, কারণ এটা তো মোহনা খুবই কাছে, হয়তো 20 কিলোমিটার হবে, এর বেশি হবে না। যার ফলে নদী কম, এটা সমুদ্রই বলতে পারেন। আর জলও নোনা জল। বিকেলবেলা এখানে খাওয়ার কোনো অভাব নেই। চাউমিন, ঝালমুড়ি, ফুচকা, চটপটি থেকে আম করে আইসক্রিম, চার আচার সব কিছু পাবেন। বিভৎস ভিড় হয় সন্ধ্যেবেলায়। বলছে সিজন টাইমে, যেমন হলো পুজো পার্বণ, ঈদ, বকরিদ, বলে এখানে প্রায় 1 লাখ লোক আসে। এখানে দুটোই গেস্ট হাউস আছে, একটা সরকারি গেস্ট হাউসে রামকৃষ্ণ মিশনের সাথে টাই আপ, আর একটা ওই দিকে আছে, কিন্তু ওই দিকে খাওয়ার বন্দোবস্ত নেই, বাইরে খেতে হবে। কিন্তু বাইরে কোনো হোটেলই পাবেন না, তো খাবেন কি? আর এটাই খাওয়ার বন্দোবস্ত আছে, থাকা খাওয়া। রেট খুব একটা নয়, 600-700 টাকা ভাড়া অফ সিজনে। এসি নেই, পাখা। এসিরও দরকার নেই, যা হাওয়া চলে। আমার ওখানে যখন বচা গরম থাকা যাচ্ছে না, এখানে রাত্রে পাখা বন্ধ করতে হয়েছে। এটা সরকার থেকে ঘিরে রেখেছে। এই হচ্ছে সরকারি গেস্ট হাউস।
এই হচ্ছে সরকারি গেস্ট হাউস। এইখানটা এখন নামা যেতে পারে, কেউ নেই, নেবে যতটা দেখানো যায়। এই সরকারি গেস্ট হাউস, সরকারি বিল্ডিং মানে নীল বিল্ডিং, ট্রেডমার্ক করা। কিন্তু মানুষ বড় বজ্জাত। এখানে বোর্ডে লিখে রেখে দিয়েছে বন বিভাগ থেকে যে এখানে কোনো রকম থার্মোকল প্লাস্টিক ফেলবেন না, পরিবেশকে নষ্ট করবেন না। এত বড় ভ্যাট করা আছে, ভ্যাট রোজ পরিষ্কার হয়, তা সত্ত্বেও দেখুন পুরো প্লাস্টিক থার্মোকল ভর্তি করে দিয়েছে। পলি মাটি, এই দেখুন সুন্দরী গাছ। সুন্দরী গাছের বৈশিষ্ট্য হচ্ছে তলা থেকে শেকড় ওঠে। এখন কিছু কিছু শেকড় উঠেছে। আমি গাছের সম্বন্ধে খুব একটা বিশেষজ্ঞ নই, কিন্তু এটা যতদূর ধান, এটা সুন্দরী গাছ, এরকম উঠে আছে। এটাই সুন্দরী গাছের বৈশিষ্ট্য। আর এই গাছের নামেই এই জঙ্গলের নাম সুন্দরবন। অ্যাকচুয়ালি তো সুন্দরবন এলাকাটা পুরো হচ্ছে আপনার কলকাতাটাও সুন্দরবন এলাকার মধ্যে পড়ে, কিন্তু দিন দিন জনবসতি বাড়ার ফলে সুন্দরবন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এইখানে সুন্দরবনটা বেঁচে আছে এই একটাই কারণ, যেগুলো ছোট ছোট দ্বীপে অবস্থিত, আর দ্বীপগুলো হচ্ছে নদীর মাঝে বা সমুদ্রের খাড়ির মাঝে, আর অনেকটা দূর, যোগাযোগ কোনো মাধ্যম নেই লঞ্চ ছাড়া। এই কারণে এগুলো বেঁচে গেছে, নাহলে ওখানে হয়তো মানুষ বসবাস করতে স্টার্ট করে দিত। তো সরকারের কাছে অনুরোধ আছে এইগুলোকে বাঁচান। মানুষ যেখানেই যাবে সেখানে ধ্বংসলীলা স্টার্ট করবে, প্রকৃতি বলে কিছু থাকবে না। পৃথিবীটা তো শুধু মানুষের একার নয়, সমস্ত জীবজন্তু সবারই অধিকার, সমান অধিকার এই পৃথিবীর প্রতি। মানুষের যতটা অধিকার আছে এই পৃথিবীর প্রতি, বাকি যত জীবজন্তু, সাপ, ব্যাঙ, হাতি, ঘোড়া, বাঘ, সিংহ, ওদেরও ততটাই অধিকার এই পৃথিবীতে বাঁচার জন্য। তো মানুষ যেহেতু বুদ্ধিমান, মানুষকে ঈশ্বর বুদ্ধি দিয়েছেন, তো সরকারের কাছে অনুরোধ আর পাবলিকের কাছেও অনুরোধ, আপনারা অন্তত জঙ্গল, গাছপালা এগুলোকে রক্ষা করুন। বাড়ি করার অনেক জায়গা আছে, শহরে জায়গা আছে, শহরে করুন। এইসব দিকে আর আসেন না। ঘুরতে এলে দেখুন, ওপর থেকে দেখুন, চলে যান। এসব প্লাস্টিক মগ এগুলো কী ভদ্রতা। একটা বাগান আছে, সেখানে তুমি প্লাস্টিক ভর্তি করেছি, এই প্লাস্টিকগুলোই নদীতে যাবে পরে ভেসে, এই নদীর জোয়ারে জল ঢুকবে, নদীতে যাবে ভেসে। এই নদীর মধ্যে নানা রকম মাছ, জীবজন্তু সব কিছু আছে, ওরা এই প্লাস্টিকটা গিলবে, পয়জন হয়ে মারা যাবে, পেট ফুলে করে মারা যাবে। তো আর জীবজন্তুর যে নেচার ব্যালেন্স, প্রকৃতির ব্যালেন্স, সেটা ধ্বংস করছে মানুষ দিন দিন ধরে। অন্য দেশের কথা তো বলতে পারবো না, কিন্তু আমাদের দেশে যে হারে ধ্বংস করছে, জানি না আমাদের দেশে ভবিষ্যতে জঙ্গল বলে কোনো জিনিস থাকবে কি না, বা জীবজন্তু বলে কোনো জিনিস থাকবে ঠিক না, সবই ইতিহাস হয়ে যাবে। ওই বাঘ একটা ছিল, ওই সুন্দরবনের জঙ্গল বলে একটা ছিল, হাতি বলে একটা জন্তু ছিল, কুমির একটা জন্তু ছিল, মানে সব ছিল হয়ে যাবে, আছে আর থাকবে না। কেন এই জন্য মানুষের পপুলেশন অত্যাধিক, চীনেও মানুষের পপুলেশন অনেক, কিন্তু চীন প্রকৃতিকে রক্ষা করেছে, যেটা আমাদের দেশ করছে না। এই শেকড়ই মাটিকে আঁকড়ে রেখেছে। এই সকালবেলা এলাম, একদম নিশ্চিন্ত শান্তি, আর রাত্রির ভয়ঙ্কর দেখলে মাথা খারাপ হয়ে যাবে। রাত্রে তো ভিডিও তোলা সম্ভব না, অন্ধকার থাকে। এই নদীর যা ভয়ঙ্কর রাত্রিবেলা আমি দেখলাম, ওখান থেকেই হাওয়ায় উড়িয়ে নেবে আমাকে। অত উঁচু থেকে বসে আছি, হাওয়ায় উড়িয়ে নেবে। এখানে তো কোনো গল্পই নেই, এখানে আসা মানে মৃত্যুকে নিজে নিমন্ত্রণ করা। লোকাল লোক মাঝি মাঝি হবে, ওদের অভ্যেস আছে, ওরা নেমে গেল খালি পায়ে, আমরা আর নামতে পারবো না। একদিনের জন্য সুন্দর পরিবেশ, এবার আসবেন কি করে? আসতে গেলে আপনাকে জয়নগর হয়েই আসতে হবে। আপনি ট্রেনে এলে জয়নগরে নামবেন, শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে জয়নগরে নামলেন, ওখানে নিমবিট বলে একটা আশ্রম আছে, ওটা ঘুরলেন, ওখান থেকে অটো ভাড়া করলেন, 500 টাকা নেবে,
কারণ জয়নগর থেকে এটা 30 কিলোমিটার দূরে। 500 টাকা নেবে, আপনাকে এখানে পৌঁছে দেবে। আর কিংবা যদি নিজের গাড়িতে আসতে চান তাহলে আপনাকে জয়নগর হয়েই আসতে হবে, আর কোনো অন্য রাস্তা নেই। একটা ক্যানিং হয়ে রাস্তা আছে, কিন্তু ওটা দূরত্ব অনেক বেশি পড়ে। কলকাতা থেকে আসতে গেলে জয়নগরটাই বেস্ট। মানে ক্যাংড়া ম্যাংড়া খুঁজছে, ক্যাংড়াই খুঁজছে। কি খুঁজছো? ক্যাংড়া? লাল ক্যাংড়া পাওয়া যায় না? সব ছোটো ক্যাংড়া খুঁজছে।